আমন্ত্রণ রাতের বাংলাদেশে শুরুতেই জানিয়ে দেব শিরোনামগুলো। খুবই আনন্দিত। আমার বাসার কিছু নাই রে বাবা, আল্লাহর অশেষ দয়া। বন্দি দশা শেষে দেশের মাটিতে ফেরায় আনন্দে আপ্লুত আব্দুল্লাহ নাবিকেরা। ট্রমা ভোলার প্রেরণা হোক, পরিবার স্বজনের সাথে নতুন জীবন। খাবার দাবার সবকিছু অস্ত্রের মুখে, মানে জিনিসগুলো খুবই ভয়াবহ। মনে হয়েছে কখনো মিট করতে পারবো না, তো এখন যখন মিট করতেছি তখন খুশিটা অনেক বেশি। ওকে পাওয়ার মধ্যে এটা একটা অন্যরকম আলাদা, বুঝতে পারতেছি না। ঢাকায় মার্কিন সহকারী মন্ত্রীর কর্মব্যস্ত দিন। নাগরিক সমাজের সঙ্গে নির্বাচন পরবর্তী গণতন্ত্র ও মানবাধিকার নিয়ে আলোচনা। বাড়িধারায় যোগ দিয়েছেন নৈশভোজে। দাওয়াতে নয়, প্রয়োজনে এসেছেন লু, বললেন ওবায়দুল কাদের। কারো উপর ভরসা করে গণতন্ত্র ফেরার আশা করে না বিএনপি, জানালেন ফখরুল। ৭০,০০০ টাকায় উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে সনদ দিচ্ছে অপরাধী চক্র। নকল চিহ্নিত করার উপায় নেই, সার্ভার দেখে যমুনার অনুসন্ধানের পর তদন্ত কমিটি। আমাদের ওইখানে পাসওয়ার্ড না জানলে কেউ কি আমাদের রেজাল্ট আপলোড করতে পারে? না সি ম্যাম চলে আসছে। আল্লাহ, আপনি 100% আপনার অথেন্টিক। এটা হলো আপনার হলো মাদার ওয়েবসাইটের কাজ, তো অরিজিনাল কাজ ভাই, জেনুইন। এখানে আপনার ভুল হওয়ার কোনো পসিবিলিটি নাই। তাসকিনকে সহ অধিনায়ক করে ১৫ জনের বিশ্বকাপ দল ঘোষণা। বাদ পড়লেন সাইফ উদ্দিন। ব্যাটারদের ফর্মের দিকে তাকিয়ে প্রধান নির্বাচক। এছাড়াও রাতের বাংলাদেশে থাকছে আবারও গাজায় ত্রাণবাহী ট্রাকে ইসরায়েলি হামলা। খ্যাপাটে আচরণের কঠোর সমালোচনা যুক্তরাষ্ট্র, জার্মানির। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, আপনাদের সঙ্গে আছি আমি শাওন দত্ত। সুশীল সমাজের সাথে বৈঠক করে ৩ দিনের ঢাকা সফর শুরু করেছেন মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লো। গুলশানে মার্কিন রাষ্ট্রদূতের বাসায় এই বৈঠক অনুষ্ঠিত হয়। এ সময় তারা বাংলাদেশের রাজনীতি, অর্থনীতি, গণতন্ত্র, মানবাধিকার, শ্রমনীতি সহ নানা বিষয়ে আলোচনা করেন। ডোনাল্ড লু গণমাধ্যমের স্বাধীনতা নিয়ে তার অবস্থান তুলে ধরেন। দর্শক, এই প্রতিবেদনটির আগে আমরা অন্য একটি খবরে চলে যেতে চাই। অবশেষে পরিবারের কাছে ফিরলেন জলদস্যুদের কবল থেকে মুক্ত ২৩ নাবিক। বিকালে তাদের বহনকারী জাহাজ এমভি জাহান মণি ৩ চট্টগ্রাম বন্দর জেটিতে ফিরতেই তৈরি হয় আনন্দঘন পরিবেশ। প্রত্যাবর্তনের পর প্রিয়জনদের কাছে পেয়ে আবেগ আপ্লুত হয়ে পড়েন নাবিকরা। স্বজনদের চোখেও ছিল আনন্দ অশ্রু। নাবিকদের বরণ করে নেয় চট্টগ্রাম বন্দর ও জাহাজ মালিক পক্ষ। সকালে কুতুবদিয়া বহির্নগর থেকে ২৩ নাবিককে নিয়ে রওনা দেয়া এমবি জাহানমণি ৩ জাহাজটি বিকাল ৪টায় চট্টগ্রাম বন্দরের এনসিটি 1 জেটিতে নোঙর করতেই তৈরি হয় অন্যরকম এক আবহ। জেটিতে তখন অপেক্ষায় কারো মা বাবা, ভাই বোন, কারো স্ত্রী সন্তান। সঙ্গে এনেছেন জাতীয় পতাকা, ফুল, খাবার। চরম উদ্বেগ, উৎকণ্ঠা আর অনিশ্চয়তায় ভরা ৬৩টি দিন পার করার পর অবশেষে জন্মভূমিতে পা রেখেই স্বজনদের কাছে পেয়ে আবেগ আপ্লুত নাবিকরা। এটা কি প্রকাশ করা যাবে? আই ডোন্ট থিংক যে প্রকাশ করা যাবে। আমরা এটার জন্য অপেক্ষা করতেছিলাম আর কি, এই দিনটার জন্য। তবে এটা একটা খারাপ স্বপ্ন, যে স্বপ্নটা খুব দ্রুত শেষ হয়ে গেছে। আপনাদের দোয়া, কোম্পানির প্রচেষ্টা এবং আল্লাহর রহমত। বড় একটা বিপদ কাটিয়ে আমরা আমাদের পরিবারের কাছে ফিরছি, দেশবাসীর কাছে ফিরছি। আমাদের পরিবারের দোয়া ছিল এবং দেশবাসীর দোয়া ছিল। এই অনুভূতি আমি মনে করি কেউ ভাষায় প্রকাশ করতে পারবে না। ফিরতে পেরেছি দেশে, এখন অনেক খুশি। অতি দ্রুত আমরা পরিবারের কাছে ফেরত যাব। তখন আমরা কিন্তু চিন্তা করি না যে আসতে পারবো। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমত ছিল আর আপনাদের দোয়া ছিল। এই ফিলিংসটা বলে বোঝানো যাচ্ছে না। আমরা এই দিনটার জন্য অপেক্ষা করছি। মনে হয়েছে কখনো মিট করতে পারবো না, তো এখন যখন মিট করতেছি তখন খুশিটা অনেক বেশি। বিপদ সংকুল দীর্ঘ পথ পেরিয়ে প্রিয়জনের এমন প্রত্যাবর্তনে পরিবারের সদস্য ও স্বজনদের চোখে আনন্দাশ্রু।
বলে বোঝানোর মতো সম্ভব না, আজকে খুবই ভালো লাগতেছে। আজকে আমি নোয়াখালী থেকে আসছি, খুব ভালো লাগতেছে আর কি। এই তো আর কিছু মনে করেন যে ভাষায় প্রকাশ করার মতো না। 2 মাসের ভিতরে যত টেনশন, চিন্তা, দুশ্চিন্তা ছিল সব শেষ। আল্লাহর কাছে অজ্ঞাত ফিরে আসুক, এটার কাছে এটাই শুধু প্রার্থনা করছে আল্লাহর কাছে, আর কিছু করছে না। আর ওকে পাওয়ার মধ্যে এটা একটা অন্যরকম আলাদা, বুঝতে পারতেছি না। আমাদের সন্তানরা আমাদের কাছে ফিরে আসছে, এর থেকে বড় আনন্দের কি হতে পারে? সবসময় কল্পনা করতাম, স্বপ্ন দেখতাম, সেটা এখন বাস্তবায়িত পরিণত হয়েছে। জেটিতে সংক্ষিপ্ত অনুষ্ঠানে নাবিকদের বরণ করে নেন চট্টগ্রাম বন্দর এবং জাহাজ মালিক পক্ষ KSRM গ্রুপের কর্মকর্তারা। চমৎকার একটা পরিবেশ, সবাই খুবই আনন্দিত, সবার মধ্যে আবেগও কাজ করছে, ভালোবাসা কাজ করছে, সব মিলে কিন্তু খুব ভালো লাগছে। ওদেরকে তো ধরার আমার কোনো উপায় নাই, কারণ ওরা কোনো সরকারের অধীনে না, সম্পূর্ণ একটা আলাদা একটা এন্টিটি। এটাই ছিল আমাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। গত 12 মার্চ 23 নাবিক সহ MV আবদুল্লাহ জাহাজটি সোমালীয় জলদস্যুদের কবলে পড়ে। 32 দিন পর 13 এপ্রিল মুক্তিপণ দিয়ে ছাড়া পেয়ে দুবাই হয়ে সোমবার কুতুবদিয়া, এর একদিন পর মঙ্গলবার ঘরে ফিরলেন ঘরের ছেলেরা। অবসান হলো দীর্ঘ প্রতীক্ষার। জামশেদ চৌধুরী, যমুনা নিউজ, চট্টগ্রাম। 32 দিনের ভয়ঙ্কর অভিজ্ঞতার সাক্ষী 23 নাবিক। ভুলতে পারছেন না দুঃসহ সেই স্মৃতি। চট্টগ্রামে ফেরার পর বর্ণনা করলেন জিম্মি দশায় থাকাকালীন কঠিন সেই সময়ের কথা। দিনরাত 24 ঘন্টায় থাকতে হতো ভারী অস্ত্রের মুখে, সারাক্ষণ তাড়া করত মৃত্যু ভয়। বেঁচে ফিরতে পারবেন ভাবেননি কখনো। ওখানে প্রচুর পরিমাণ অস্ত্র শস্ত্র ছিল, যেটা সবসময় আমাদের দিকে ওরা তাক করে রাখতো। এটার মধ্যে আমরা ঘুমাতাম, খাওয়া দাওয়া করতাম, সব আমাদের এটার মধ্যে ছিল। একটা মানে বিভৎসকর একটা সময় ছিল আর কি ওইটা। সোমালীয় জলদস্যুদের হাতে 32 দিন জিম্মি থাকাকালীন সময়ের ভয়াবহ অভিজ্ঞতার কথা বলছিলেন এই নাবিক। AK-47-এর মতো ভারী অস্ত্র তাক করা অবস্থায় চলতো খাওয়া দাওয়া, ঘুমানো। সবসময় টিকা লোড করে থাকতো। কি কি দুর্ব্যবহার করতো? দুর্ব্যবহার সবসময় মানে আক্রমণাত্মক ছিল, কিন্তু মারতো না, ভয় দেখাইতো। এদের চেহারাটাই ভয়ঙ্কর, এদের আচরণে ভয়ঙ্কর। একবার জিম্মি হয়ে গেলে ওদের সাথে সহযোগিতা করা ছাড়া কোনো উপায় থাকে না। তো আমরা আমাদেরভাবে ওদের সাথে কোঅপারেট করে ওদের সাথে যাতে বিষয়টা আমরা সহজভাবে আমরা থাকতে পারি, বন্দিদশায় এভাবে করতে পেরেছি। মোজাম্বিক থেকে 55,000 টন কয়লা নিয়ে দুবাই যাওয়ার পথে ভারত মহাসাগরে গত 12 মার্চ সোমালীয় জলদস্যুদের কবলে পড়ে বাংলাদেশি জাহাজ MV আবদুল্লাহ। এরপর থেকে জাহাজে থাকা 32 নাবিকের প্রতিটি দিন ছিল ভয়ঙ্কর। চট্টগ্রামে প্রিয়জনের কাছে ফেরার পরও তাড়িয়ে বেড়াচ্ছে দুঃসহ সেই অভিজ্ঞতা। আমরা সবাই একসাথে খুবই কষ্টে ঘুমাতাম, সবাইকে একসাথে বন্ধ করে রাখতো এবং অস্ত্রের মুখে সবসময় থাকতাম, খাবার দাবার সবকিছু অস্ত্রের মুখে। মানে জিনিসগুলো খুবই ভয়াবহ, বিভীষিকাময় ছিল। ওখানে আমাদের অনেক ধরনের সমস্যা ছিল, আমরা ঠিক মতন নামাজ কালাম করতে পারিনি, খাওয়া দাওয়াতেও একটু সমস্যা ছিল। 32 নাবিকের মধ্যে 10 জনের বাড়ি চট্টগ্রামে, বাকি 13 জনের বাড়ি বিভিন্ন জেলায়। উগ্র জলদস্যুদের কবল থেকে বেঁচে ফিরতে পারবেন ভাবেননি কেউই। তো আমাদেরকে ওরা অত বেশি ইয়ে করেনি, সেই দিকে ওরা চাইছিল যে আমাদের কয়েকজনকে নিয়ে যাবে। যখন নেভি জাহাজ ওদেরকে ইয়ে করতেছিল তখন ওরা চাইছিল যে আমাদের কয়েকজনকে নিয়ে যাবে, আবার যখন ওরা সেফলি যাবে তখন এদেরকে ছেড়ে দিবে। বাট ফাইনালি তাদেরকে আমরা কনভিন্স করেছিলাম আর কি। মামুন রশিদ অভি, যমুনা নিউজ, চট্টগ্রাম। It's pure elegance, pure beauty. BCL Ceramic. দর্শক, সংবাদের শুরুতে যেমনটি জানিয়েছিলাম, সুশীল সমাজের সাথে বৈঠক করে 3 দিনের ঢাকা সফর শুরু করেছেন মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু। গুলশানে মার্কিন রাষ্ট্রদূতের বাসায় এই বৈঠক অনুষ্ঠিত হয়। 3 দিনের সফরে সকালে ঢাকা পৌঁছান যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু। বিমানবন্দরে তাকে স্বাগত জানান রাষ্ট্রদূত পিটার হাস ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা। এরপর সরাসরি দূতাবাসে গিয়ে সহকর্মীদের সাথে সময় কাটান লু। বিকেলে মার্কিন রাষ্ট্রদূতের বাসায় সুশীল সমাজের প্রতিনিধিদের সাথে বৈঠকে অংশ নেন। সেখানে ছিলেন ডেইলি স্টারের সম্পাদক মাহফুজা নাম, মানবাধিকার কর্মী নূর খান লিটন, শ্রম অধিকার কর্মী কল্পনা আক্তার, জলবায়ু কর্মী সোহানুর রহমান সহ অন্যান্যরা।
বৈঠক শেষে গণমাধ্যমের সাথে কথা বলেননি মাহফুজা নাম ও নূর খান লিটন। তবে ফোনে কল্পনা আক্তার জানিয়েছেন শ্রম আইন সংশোধনের সবশেষ পরিস্থিতি জানতে চেয়েছেন লু। এদিকে সোহানুর রহমান জানান, নির্বাচনের পর রাজনীতি, অর্থনীতি, মানবাধিকার পরিস্থিতি সহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে। এ সময় সুশীল সমাজের পক্ষ থেকে ফিলিস্তিনি গণহত্যার নিন্দা জানানো হয়। মূলত আলোচনা হয়েছে গণতন্ত্র, মানবাধিকার, আদিবাসী মানুষের অধিকার, শ্রমিক, এবং এই আলোচনার একটা বড় জায়গা ছিল জলবায়ু পরিবর্তন, এবং ওনার এই মিশনের দুইটা প্রধান জায়গা ছিল, একটা হচ্ছে অর্থনৈতিক সম্পর্ক পুনরুদ্ধার, আর একটা জলবায়ু সম্পর্কে। বুধবার সকালে পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ এবং পরিবেশ মন্ত্রী সাবের হোসেন চৌধুরীর সাথে সৌজন্য সাক্ষাৎ করবেন ডোনাল্ড লু। আহমেদ রেজা, যমুনা নিউজ, ঢাকা। প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমানের সঙ্গে নৈশভোজ শেষ করেছেন মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লো। দিনের সফরের প্রথম দিন ঢাকায় ব্যস্ত সময় পার করেছেন মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী। এরই অংশ হিসেবে সন্ধ্যায় গুলশানে প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানের সঙ্গে নৈশভোজে যোগ দেন তিনি। এ সময় নৈশভোজে ছিলেন আইনমন্ত্রী আনিসুল হক, তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত, বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু, সাবেক পররাষ্ট্রমন্ত্রী ডক্টর আব্দুল মোমেন ও সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। ক্লাস পরীক্ষা ছাড়াই একদিনে পাওয়া যায় এলএলবি ডিগ্রি। এজন্য গুনতে হবে 70,000 টাকা। উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে এই সুযোগ করে দিচ্ছে একটি চক্র। চাহিদা মতো মিলছে মার্কশিটও। দালালদের যোগ সাজশে সেই ফলাফল সার্ভারেও আপলোড করা হতো বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সেকশন থেকে। কারিগরি শিক্ষা বোর্ডের সনদ জালিয়াতির পর এবার যমুনা টেলিভিশনের অনুসন্ধানে উন্মোচিত হলো উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের প্রতারণা। সহকর্মী আখলাকুস সাফার অনুসন্ধানে দেখুন বিস্তারিত। ছবি তুলেছেন ইসমাইল হোসেন জনি। আমাদের গন্তব্য গাজীপুরের উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে। যাচাই করতে হবে হাতে থাকা এলএলবির মার্কশিটটি আসল নাকি নকল। এখানে নিয়োগ বোর্ডের ইন্টারভিউ নিচ্ছেন ভিসি, প্রভিসি, রেজিস্ট্রার। ঘুরে আসা যাক সনদের যাবতীয় কাজ যেখানে, সেই পরীক্ষা বিভাগে। আঞ্চলিক, উপ আঞ্চলিক মিলিয়ে সারা দেশের 92টি সেন্টারের পরীক্ষার মার্কশিট, সার্টিফিকেট তৈরি হয় এখানে। জানা গেল পরীক্ষা নিয়ন্ত্রক অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি। আপাতত তত্ত্বাবধান করছেন প্রভিসি অধ্যাপক মাহবুবা নাসরিন। বেশ আত্মবিশ্বাসের সঙ্গেই জানালেন, কয়েক ধাপে যাচাই আর অনুমোদনের পরই মার্কশিট আপলোড হয় সার্ভারে। স্কুলের রেজাল্ট তৈরি হয়, তৈরি হয়ে তারা কন্ট্রোলার সেকশনে সাবমিট করার পর প্রভিসি শিক্ষার মাধ্যমেই হয়তো গ্লাস সাইন হয়, তারপরে উপাচার্যের অনুমোদন নেয়, মাননীয় উপাচার্য অনুমোদন দেওয়ার পরে আপলোড করা হয়। এই মার্কশিটটা একটু দেখবেন। এবার তার চমকে ওঠার পালা। এলএলবির সনদটি দেখাই আমরা। নিজেই যাচাই করলেন অনলাইনে, বুঝলেন অনেক কিছুই হয় তার বা দায়িত্বশীলদের ফাঁকি দিয়ে। ফলাফল, ওই যে ফলাফল যেখানে সি ম্যাম চলে আসছে। আল্লাহ, ডাকানো হয় সংশ্লিষ্ট 3 বিভাগের কর্মকর্তাদের। স্কুল অফ লয়ের ডিন অধ্যাপক জাহাঙ্গীর আলম নিশ্চিত করলেন, এরকম কোনো শিক্ষার্থী নেই তার বিভাগের অধীনে। এটা তো আমি বলতে পারবো না, পরীক্ষা বলতে পারবে। এরপর যুগ্ম পরীক্ষা নিয়ন্ত্রক সদরুল সিদ্দিকীর ব্যাখ্যার পালা। এমন কোন শিক্ষার্থীর কাগজ তৈরি হয়নি তার অধীনে। আমাদের ওইখানে পাসওয়ার্ড না জানলে কেউ কি আমাদের রেজাল্ট আপলোড করতে পারে? সার্ভারে ফলাফল আপলোডের মূল দায়িত্ব কম্পিউটার বিভাগের সহকারী সিনিয়র প্রোগ্রামার খালিদ সাইফুল্লাহ। দেখেই বোঝা যায় বিচলিত তিনি, কারণ তার মুখে যে নেই কোনো সদুত্তর। এই যে মার্কসটা কে কে পারে? আমাদের ওখানে আপনারাই করেন? এই লয়েরটাকে আপনারাই করেন নাকি স্কুল থেকে করেন? আমাদের কতজনের কাছে এটা অ্যাক্সেস দেওয়া আছে? 5 জন আছে। কিভাবে আমাদের হাতে আসলো এলএলবির এই মার্কশিট, আর সেটা বিশ্ববিদ্যালয়ের সার্ভারেই বা আপলোড হলো কি করে? সোশ্যাল মিডিয়ায় বিজ্ঞাপন, ক্লাস পরীক্ষা ছাড়াই পাওয়া যাবে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অরিজিনাল সনদ। ক্রেতার পরিচয়ে 12 মে সকালে যোগাযোগ করি আমরা। জবাব আসে অন্য এক প্রোফাইল থেকে। বলা হয় লাগবে 70,000 টাকা। একদিনে হয়ে যাবে মার্কশিট, পুরো টাকা দিলে সনদ পাঠানো হবে কোরিয়ারে। আপনি 100% আপনার অথেন্টিক। এটা হলো আপনার
মাদার ওয়েবসাইটের কাজ তো অরিজিনাল কাজ ভাই, জেনুইন, এখানে আপনার ভুল হওয়ার কোনো পসিবিলিটি নাই। চাওয়া হয় শিক্ষার্থীর ডিটেইল, ছদ্মনাম ব্যবহার করি আমরা। মেসেঞ্জারে তা পাঠানোর পর বলা হয় একদিন লাগবে। অনলাইনে আপলোড করবেন বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সেকশনের কেউ একজন, যাকে দিতে হবে 50,000 টাকা। অনলাইনে দেখবেন অনেকে আপনার 10,000, 20,000 টাকা, 30,000 টাকা অফার দিবে। হ্যাঁ, ওইগুলা প্রতিষ্ঠান ভেরিফাইড হয় না, যার কারণে আমাদের খরচটা একটু বেশি। কম যেটা ওটা আমি আপনার জন্য 5-7,000 টাকা যাই কম পারি, স্যারের সাথে কথা বলে ওটা আমি কমাই দিব, সমস্যা নেই। উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের একজন স্যারের কথা বললেন, এই স্যারটাকে? এটা হচ্ছে যে জেনারেল রেজিস্ট্রার বা যেগুলো রেজিস্টার করে সেই স্যারের কথা আমাদের বলছে যে ওর পক্ষ থেকে কোনো সমস্যা হবে না, কাজগুলো সেই করে। পরদিন সকাল 10টাতেই চক্রের পাঠানো ভুয়া শিক্ষার্থী আইডি দিয়ে যাচাই করে পাওয়া যায় ফল। একদিনের ব্যবধানে 70,000 টাকার বিনিময়ে হয়ে গেছে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের LLB'র সার্টিফিকেট, সঙ্গে মার্কশিট। মোট 8টি সেমিস্টারে সিজিপিএ দেওয়া হয়েছে 3.22। পুরো বিষয়টি উপাচার্যকে জানাতে চাই আমরা। নিচতলা থেকে 1 ফ্লোর উপরে যেতে না যেতেই অকার্যকর করে দেওয়া হয় ফলাফলের সার্ভার। ক্যামেরার সামনে কথা বলেননি উপাচার্য অধ্যাপক সৈয়দ হুমায়ুন আখতার, তবে তাৎক্ষণিক ব্যবস্থার ঘোষণা দেন তিনি। বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের 6টি স্কুলের অধীনে মোট ফর্মাল এবং ইনফরমাল মিলে 86টি প্রোগ্রাম, যেখানে 6,37,513 জন শিক্ষার্থী এখন অধ্যয়নরত। সবশেষ যে ফলাফল, তাতে দেখা যাচ্ছে গড় পাশের হার প্রায় 71 ভাগ। প্রশ্নটা ছিল, এই 71 ভাগের মধ্যে কত ভাগ এমন জাল সনদ মার্কশিট আর কত ভাগ আসল? প্রশ্নের উত্তর খুঁজতে আমরা এসেছিলাম বিশ্ববিদ্যালয়ে। এর জন্য তদন্ত কমিটি করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ, এবং এই LLB'র সনদটি দেখানোর পর এরই মধ্যে বন্ধ করা হয়েছে অথবা সিলগালা করা হয়েছে সার্ভার কক্ষটি। এখন দেখার অপেক্ষা কি বেরিয়ে আসে বিশ্ববিদ্যালয়ের তদন্তে। আখলাকুস সাফা, যমুনা নিউজ, গাজীপুর। ডোনাল্ড লু তাদের প্রয়োজনে এসেছেন, তাকে দাওয়াত করে আনা হয়নি, এমন মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বলেন, ভিসা নীতি ও স্যাংশনের বিষয়ে পরোয়া করে না সরকার। সচিবালয়ে বস্ত্র ও পাট মন্ত্রী বলেন, সরকারের সাথে সম্পর্ক উন্নয়নের জন্য এসেছেন ডোনাল্ড লু। মঙ্গলবার সচিবালয়ে প্রেস ব্রিফ করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। রাজনীতি, মেগা প্রকল্প, বিএনপি সহ নানা ইস্যুতে সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন তিনি। কথা বলেন ডোনাল্ড লুর সফর নিয়েও। একটা দেশের তিনি পররাষ্ট্রমন্ত্রীও না, একজন সহকারী পররাষ্ট্রমন্ত্রী, তাকে নিয়ে বাংলাদেশে তো মাতামতি করবে। তার প্রয়োজনে সে আসছে, তাদের এজেন্ডা আছে এখানে। সম্পর্ক যখন থাকে, সম্পর্কের বিভিন্ন বিষয় নিয়ে আলাপ আলোচনা থাকে, তো সেটা তারা করতে আসছেন। আমরা দাওয়াত করে কাউকে আনছি, আমরা কোনো প্রকার স্যাংশন, ভিসা নীতি এগুলো আমরা কেয়ার করি। সচিবালয়ে বস্ত্র ও পাটমন্ত্রীর সাথে সৌজন্য সাক্ষাৎ করেন ভারতীয় হাই কমিশনার। পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে জানান, বাংলাদেশের সাথে সম্পর্ক উন্নয়নের জন্যই মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রীর সফর। উনি আসছেন আমাদের সরকারের সাথে, জনগণের সরকার শেখ হাসিনার সরকারের সঙ্গে আরও ঘনিষ্ঠ সম্পর্ক করার জন্যই তিনি আসছেন। এবং আমি বিশ্বাস করি যে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে আমাদের সম্পর্ক সবসময় ভালো ছিল, এখনও আছে, আগামীতে আরও জোরদার হবে। এছাড়া বিএনপির আন্দোলনের বিষয়ে জানতে চাইলে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, কোনো ইস্যু না পেয়ে ভারত বিরোধিতা করছে দলটি। ভারতীয় পণ্যকে ইস্যু হিসেবে বেছে নিয়েছে, এটা নন ইস্যু আমাদের দেশের বাস্তবতা। ইদানিংকালে তারা ঢাকায় 2টি সমাবেশ করেছে, 2টি সমাবেশই ফ্লপ করেছে, এটা আপনারা দেখেছেন। মানে এই আন্দোলনে তাদের কর্মীও এখন এত হতাশ। বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে ট্রাইব্যুনাল গঠন করা হয়েছে এমন অভিযোগকে মিথ্যা বলে উড়িয়ে দেন ওবায়দুল কাদের। এটা জ্বলন্ত মিথ্যা। নুরনবী সরকার, যমুনা নিউজ, ঢাকা।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের অভিযোগ, দেশে রাজনৈতিক সংকট সৃষ্টি করেছে আওয়ামী লীগ। নতুন করে আন্দোলনের কর্মসূচি নির্ধারণে যুগপৎ আন্দোলনের দলগুলোর সঙ্গে প্রাথমিক আলোচনা হচ্ছে বলেও জানান বিএনপি মহাসচিব। যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লুর সফর ইস্যুতে ফখরুল বলেন, কারো উপর নির্ভর করে গণতন্ত্র ফিরে আনায় বিশ্বাস করে না বিএনপি। যুগপৎ আন্দোলনের দলগুলোর সঙ্গে নিয়মিত বৈঠকের অংশ হিসেবে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাথে বৈঠক করেন গণতান্ত্রিক বাম ঐক্য ও নুরুল হক নুরের নেতৃত্বে গণ অধিকার পরিষদের নেতারা। বৈঠক শেষে নুরুল হক নূর বলেন, সরকারের সব ধরনের ষড়যন্ত্র মোকাবেলা করে যুগপৎ আন্দোলন বেগবান করার কর্মকৌশল নির্ধারণ করা হচ্ছে। আন্দোলনকে কন্টিনিউ করে যাওয়া বিরোধী দলের জন্য অনেক ক্ষেত্রে হয়তো ডিফিকাল্ট ছিল, এবং সরকারের এই শয়তানি বুঝে ওঠার জন্য আমাদেরও বেগ পেতে হয়েছে। তবে আমরা সরকারের সব ধরনের ষড়যন্ত্র এবং শয়তানি আগামীতে মোকাবেলা করার জন্য আমরা প্রস্তুতি নিচ্ছি, এবং সেই ধরনের কর্মকৌশল নিয়ে আগামীতে আন্দোলনকে বেগবান করা হবে। বিএনপি মহাসচিব বলেন, এক দফা আন্দোলনের মূলে ছিল নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন। তারই ধারাবাহিকতায় যুগপৎ আন্দোলনের সব দলের সঙ্গে পরবর্তী কর্মসূচি নির্ধারণে প্রাথমিক আলোচনা হচ্ছে বলে জানান মির্জা ফখরুল। চলমান যে গণতান্ত্রিক আন্দোলনের জন্য কী ধরনের আপনার কর্মসূচি গ্রহণ করা যায় এবং কিভাবে আমাদের লক্ষ্যে পৌঁছানো যায়, বর্তমান রাজনীতির পরিস্থিতি এবং তার বিশ্লেষণ, সেই সঙ্গে আমাদের কর্মসূচি নির্ধারণের জন্য আমরা প্রাথমিক কিছু আলোচনা আজকে করেছি। ডোনাল্ড লুর বাংলাদেশ সফর নিয়ে মির্জা ফখরুল বলেন, কারো উপর নির্ভর করে নয়, জনগণের উপর ভর করেই দেশে গণতন্ত্র ফিরিয়ে আনা হবে। বাংলাদেশের জনগণ কারো উপরে নির্ভর করে কারো গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে আনবে, এটা আমরা মনে করি না। বাংলাদেশের জনগণ সবসময় তার নিজের শক্তিতে, নিজের পায়ের উপর ভর করেই ৭০ সালের পূর্বেও আন্দোলন করেছে, ৭০-এ আন্দোলন করেছে, ৭১-এ মুক্তিযুদ্ধ করেছে, এবং পরবর্তীকালেও আমরা যে আন্দোলন করছি সম্পূর্ণ জনগণের শক্তিতেই নির্ভর করে আমরা আন্দোলন করছি গণতন্ত্রকে পুনরুদ্ধার করার জন্য। বিএনপি মহাসচিবের অভিযোগ, দমন নীতির চরম পর্যায়ে গিয়ে বেআইনি ও জবরদখল করে ক্ষমতায় বসে আছে সরকার। বিনা ম্যান্ডেটে জোর করে ক্ষমতা দখল করে আছে। সাইফুদ্দিন রবিন, যমুনা নিউজ, ঢাকা। কুকি চীনের কাছে প্রশিক্ষণপ্রাপ্ত নিষিদ্ধ জঙ্গি সংগঠন জামাতুল আনসার ফিল হিন্দাল শারকিয়ার ৩ সদস্যকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। দুপুরে ডিএমপির মিডিয়া সেন্টারে এক ব্রিফিংয়ে এই তথ্য জানান অতিরিক্ত কমিশনার হারুনুর রশিদ। বলেন, রাজধানীর কল্যাণপুর ও গাবতলীতে চালানো হয় এই অভিযান। অভিযোগ করেন, দেশ অস্থিতিশীল করে একটি জঙ্গি রাষ্ট্র বানানোর পরিকল্পনা ছিল গ্রেপ্তারকৃতদের। নিষিদ্ধ জঙ্গি সংগঠন জামাতুল আনসার ফিল হিন্দাল শারকিয়ার 53 সদস্যের মধ্যে 49 জনই আইনশৃঙ্খলা বাহিনীর হাতে গ্রেফতার হয়েছে। সবশেষ পার্বত্য জেলার কুকি চীনের কাছে প্রশিক্ষণপ্রাপ্ত সংগঠনটির 3 সদস্যকে গ্রেফতার করল মহানগর গোয়েন্দা পুলিশ। সংবাদ সম্মেলনে ডিবি পুলিশ জানায়, গ্রেফতার হওয়া আমির হুসাইন মার্শাল আর্টে ব্ল্যাক বেল্ট। সে হুজি নেতা মাওলানা আব্দুর রৌফের কাছ থেকে নিয়েছে প্রশিক্ষণ। সংগঠনের নতুন কর্মী সংগ্রহ, বান্দরবানে কুকি চীনের কাছে পাঠানোর কাজটি করত সে। এখন নতুন করে তারা যে কর্মী সংগ্রহ, এটাই তাদের মূল উদ্দেশ্য, যে কর্মী সংগ্রহ করে এদিকে আস্তে আস্তে কর্মীগুলি পাঠায় ওইখানে, এবং টাকাটা তারা বিয়ার করে। আর বম সম্প্রদায়েরা মনে করছেন বিচ্ছিন্নবাদীরা যে আমরা তো প্রশিক্ষণ দিয়ে প্রশিক্ষণ হচ্ছে, বাকি আমরা কিছু খাবারও পাচ্ছি, কিছু টাকাও পাচ্ছি। বলেন, দেশকে অস্থিতিশীল করে একটি জঙ্গি রাষ্ট্র বানানোর পরিকল্পনা ছিল আসামিদের। গ্রেফতারকৃতরা চাকরি করতেন ইসলামী বিভিন্ন সংস্থায়। ইসলাম ধর্মকে সমুন্নত রাখতে এবং মুসলমানদের সুরক্ষা করতে গাজওয়াতুল হিন্দ নামক যে একটা ধর্মযুদ্ধ হবে, সেখানে তারা বাঁচলে গাজী হয়ে মরলে শহীদ হবে, এই নেকি উদ্দেশ্যে তারা এই রসদ সংগ্রহ করে তারা ট্রেনিংগুলো দিচ্ছিল। নতুনভাবে এই জঙ্গি সংগঠনের কেউ সদস্য হলো কিনা সেই বিষয়টি জানতে রিমান্ডে নিয়ে আসামিদের জিজ্ঞাসাবাদ করার কথা জানান ডিবি প্রধান। এবং আরও কেউ আছে কিনা, বা তবে তাদের সংখ্যা তো অনেক কমে আসছে। রাব্বি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা। আহমেদিয়া ফাইন্যান্স অ্যান্ড এমসিস কমার্স লিমিটেডের বিরুদ্ধে প্রতারণার অভিযোগে মিরপুরের ইব্রাহিমপুরে সড়ক অবরোধ ও বিক্ষোভ
করেছেন এর গ্রাহকরা। তাদের অভিযোগ, প্রতারণা করে হাজারের অধিক গ্রাহকের বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নিয়েছে প্রতিষ্ঠানটি। বিকেলে নিজেদের জমাকৃত টাকা ফেরতের দাবিতে আহমেদিয়া ফাইন্যান্স অ্যান্ড এমসিস কমার্স লিমিটেডের কার্যালয়ের সামনে মানববন্ধন করেন গ্রাহকরা। এ সময় তারা প্রতারণার শিকার হয়েছেন এমন অভিযোগ জানিয়ে টাকা ফিরে পেতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চান। পরে মিছিল করে সড়ক প্রদক্ষিণ করেন আন্দোলনকারী গ্রাহকরা। এক পর্যায়ে সড়কের উপর অবস্থান নিয়ে স্লোগান দিতে থাকেন তারা। দেশে বিরল রোগ উইলসন ডিজিজের নতুন 2টি মিউটেশন শনাক্ত হয়েছে বলে জানিয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়। প্রতিষ্ঠানটির নিউরোলজি ও অ্যানাটমি বিভাগের যৌথ গবেষণায় নতুন এই ভ্যারিয়েন্টের বিষয়টি উঠে আসে। এছাড়াও এই রোগের চিকিৎসা টার্গেট জিন থেরাপির মাধ্যমে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেলেই হচ্ছে বলে জানানো হয়। 26 বছর বয়সী কাউসার আহমেদ কয়েক বছর আগেই সুস্থ স্বাভাবিক জীবন ছিল তার, কিন্তু বিপত্তি শুরু হয় 2019 সালে। হঠাৎ শরীরে খিঁচুনি, কথায় জড়তা, এমনকি ঠিকমতো হাঁটা চলাতেও দেখা দেয় সমস্যা। কাফে তো সিঁড়ির থেকে নিচে নামতে গেলে অনেক সময় ফুরি জায়গা। ওনার লক্ষণটা প্রথমে খিঁচুনি দিয়ে ওর বাবার লই অনেক উপরে উঠে গেছিল, হেইতে ওর হাঁটা চলা কথা বন্ধ। স্বজনরা তাকে ভর্তি করে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে। এ ধরনের 50 রোগীর ওপর গবেষণার রিপোর্ট প্রকাশ করেছে বিএসএমএমইউ। যে প্রোটিনটা আমাদের কাজ করে সেই প্রোটিন মিসফোল্ডিং হয়, প্রোটিনের চেইন নষ্ট হয়ে যায়, যার ফলে যে কাজটি করার কথা সেই পর্যায়ে করতে পারে না। চিকিৎসকরা জানিয়েছেন দেশের প্রতি 30,000 মানুষের মধ্যে একজনের উইলসন ডিজিজ আছে। পরিবারের একজনের শনাক্ত হলে বাকিদের পরীক্ষার মাধ্যমে রোগটি দ্রুত শনাক্ত করা গেলে ঝুঁকি মুক্ত থাকা সম্ভব। জেনেটিক স্টাডি করা যায় তাহলে ভবিষ্যৎ যে চিকিৎসা পদ্ধতি সারা বিশ্বে আসতেছে, একটি রোগের একটি উপসর্গকে কেন্দ্র করে সুনির্দিষ্ট চিকিৎসা, এটাকে বলে টার্গেট থেরাপি। এটা সারা বিশ্বে রিসার্চ চলতেছে, আমরা সেই রিসার্চের সঙ্গে তাল মিলাতে যাই। বাবা মা দুজনেরই যদি এই রোগের জিন থাকে তাহলে সন্তানও এই রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকিতে থাকে। এজন্য নিকট আত্মীয়র মধ্যে বিয়ে না করার পরামর্শ দিয়েছে ডাক্তাররা। কনসেঙ্গুইনিটি বন্ধ করতে হবে, খালাতো বোন, মামাতো বোন, ফুফাতো বোন এই সমস্ত বিয়ে শাদী বন্ধ করে দিতে হবে, তাহলে এই রোগটা হবে না। কারণ রিসেসিভ জিন তাহলে আসবে না, এরা ক্যারিয়ার থাকে, ম্যানিফেস্ট হয় না, কিন্তু দুইজনেরটা যখন একসাথে মিলে যায় তখন ম্যানিফেস্টেড হয়। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এ পর্যন্ত উইলসন ডিজিজে আক্রান্ত 200 জনের চিকিৎসা দিয়েছে। কারো মধ্যে রোগটি শনাক্ত হলে তাকে আজীবন চিকিৎসা নিতে হয় বলেও জানান চিকিৎসকরা। রাজীব আহমেদ, যমুনা নিউজ, ঢাকা। দুর্নীতির অভিযোগে বাংলাদেশকে জলবায়ু তহবিল থেকে বঞ্চিত করা হচ্ছে বলে মনে করেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি। এক সংবাদ সম্মেলনে সংস্থাটির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান বলেন, জিসিএফ ফান্ডের কার্যক্রম হতাশাজনক। ইতিমধ্যেই জলবায়ু পরিবর্তনের যে মোকাবেলার জনিত কারণে আমাদের নিজস্ব জাতীয় অর্থায়নে মোকাবেলা করতে গিয়ে আমাদের ইতিমধ্যেই আমাদের ত্রাহি অবস্থা। সেই জায়গায় আরো নতুন করে বোঝা চাপিয়ে দিচ্ছে সুকৌশলে জিসিএফ, এবং তার সাথে এক ধরনের যোগসাজশ করছে আন্তর্জাতিক সংস্থাগুলো। তার মাধ্যমে বাংলাদেশের মতো দেশের উপরে বোঝা আরো চাপিয়ে দিচ্ছে। নিজেদের ব্যর্থতার কারণে তারা তহবিল সংগ্রহ করতে পারেনি পর্যাপ্ত পরিমাণে। আবারও ইসরায়েলের বিরুদ্ধে উঠেছে নিন্দার ঝড়। ফিলিস্তিনিদের জন্য খাবার বহনকারী ট্রাক আটকানোর পাশাপাশি সেসব নষ্ট করায় উগ্র ইহুদিদের দুয়োধ্বনি দিচ্ছে পুরো বিশ্ব। এমন খ্যাপাটে আচরণ দেশটির জন্য লজ্জাস্কর, এমন আখ্যা মিত্র যুক্তরাষ্ট্র ও জার্মানির। সামাজিক মাধ্যমে চলছে তোলপাড়, তোপের মুখে ধরপাকড় চালাতে বাধ্য হয়েছে নেতানিয়াহু প্রশাসন। এরই মধ্যে বেশ কয়েকজন আটকও হয়েছে। দখলকৃত পশ্চিম তীরের তারকুমিয়া চেকপোস্ট, অভুক্ত ফিলিস্তিনিদের জন্য খাবার নিয়ে ঢুকছিল ট্রাকগুলো। নেতানিয়াহু প্রশাসনের বাধা না থাকলেও কট্টরপন্থী ইসরায়েলিরা সেগুলো আটকে রেখেছে। শুধু তাই নয়, ট্রাক থেকে ছুঁড়ে ফেলা হচ্ছে ত্রাণের প্যাকেট, পায়ে পিষে নষ্ট করা হচ্ছে সহযোগিতার খাবার। সোমবার হেব্রন শহরে হয় এ ঘটনা। শুধু সোমবারই নয়, গেল কয়েকদিন ধরেই এমন উগ্র ইসরায়েলিরা, যা সামাজিক মাধ্যমে ভাইরাল।
খাবারের অভাবে যেখানে মৃত্যু হচ্ছে অসহায় ফিলিস্তিনিদের, সেখানে এমনভাবে খাদ্য নষ্টে উঠেছে নিন্দার ঝড়। ইসরায়েলিদের আচরণকে কাণ্ডজ্ঞানহীন আখ্যা দিচ্ছেন অনেকেই। ইসরায়েলিদের এমন খ্যাপাটে আচরণের সমালোচনা করেছেন দেশটিতে নিযুক্ত জার্মান রাষ্ট্রদূত। বলেন, একই সাথে এটি নেতানিয়াহু প্রশাসনের জন্য অসম্মানজনক ও লজ্জাস্কর। তীব্র নিন্দা জানিয়েছে জাতিসংঘও। ত্রাণবাহী ট্রাক আটকে রাখা এবং খাবার নষ্ট করা ইসরায়েলের জন্য খুবই অসম্মানজনক। উগ্রবাদীদের বোঝা উচিত, অভুক্তদের মুখের খাবার কেড়ে নিলে তা কোনোভাবেই জিম্মি মুক্তিকে ত্বরান্বিত করবে না। সমালোচনায় পিছিয়ে নেই মিত্র যুক্তরাষ্ট্র। পররাষ্ট্র দফতর জানিয়েছে, এই ইস্যুতে ইসরায়েলি কর্তৃপক্ষের সাথে চলছে আলোচনা। শিগগিরই নেওয়া হবে যথাযথ পদক্ষেপ। ত্রাণ আটকে রেখে বিক্ষোভ গ্রহণযোগ্য নয়। গাজাবাসীদের ব্যাপারে যুক্তরাষ্ট্রের অবস্থান স্পষ্ট। ত্রাণ প্রবেশে কোনো ধরনের বাধা সমর্থন করে না হোয়াইট হাউস। এই বিষয়ে ইসরায়েলি কর্তৃপক্ষের সাথে আলোচনা চলছে। আশা করি তারা দ্রুত যথাযথ ব্যবস্থা নেবে। ইসরায়েলি কর্তৃপক্ষের সাফাই, সোমবারের ঘটনায় এরই মধ্যে আটক করা হয়েছে 4 জনকে। এর আগেও এ ধরনের কাণ্ড ঘটানোয় উগ্রবাদীদের আটক করা হয়েছে দাবি দেশটির। আন্তর্জাতিক চাপের মুখে সম্প্রতি রাফাহ ক্রসিং খুলে দিয়েছিল নেতানিয়াহু প্রশাসন। সেই পথে স্বল্প পরিমাণে গাজায় প্রবেশ করছে ত্রাণ। এতেই ক্ষুব্ধ হয়ে ওঠে ইসরায়েলিরা। তাই গেল কয়েকদিন ধরেই ত্রাণবাহী গাড়ি আটকে দিচ্ছে তারা। ইফাতারা খন্দকার, যমুনা নিউজ। এই ছিল রাতের বাংলাদেশে। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। শুভরাত্রি।